সর্বপ্রথম আমি এখানে উপস্থিত সমস্ত সাংবাদিক বন্ধুদের আমি আজকের এই প্রেস কনফারেন্সে স্বাগত জানাচ্ছি। আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদেরকে যখনই ত্রিপুরা প্রদেশ বিজেপির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে এখানে আসার জন্য, আপনারা এখানে এসেছেন। এখানে আমার আজকের এই যে সাংবাদিক বৈঠক, সেই বৈঠকে আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি একটু আগে কি কারণে আজকে এই সাংবাদিক সম্মেলন সেই বিষয়ে উনি বিস্তারিত আলোচনা রেখেছেন। আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় এবং রাজ্যসভার সদস্য। আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সম্মানিত জেনারেল সেক্রেটারি শ্রী বিপিন দেব বর্মা মহোদয়। উপস্থিত আছেন আমাদের মিডিয়া ইনচার্জ শ্রী সুনীত সরকার মহোদয় এবং আমাদের চিফ স্পোক্স পার্সন ত্রিপুরা প্রদেশ বিজেপি শ্রী সুব্রত চক্রবর্তী মহোদয়। আমরা সবাই জানি যে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি 7ই অক্টোবর 2021-এ যখন উনি গুজরাটের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেন, প্রায় 13 বছরের উপর সেখানে উনি ওনার দায়িত্ব উনি ওখানে পালন করেছেন। এবং আমি বলবো এবং সমস্ত ভারতবাসী সেটা জানে যে গুজরাটের যে অবস্থা ছিল সেই গুজরাটকে উনি যেভাবে একটা মডেল রাজ্য হিসাবে উনি প্রতিষ্ঠিত করেছেন এবং এখানে বলতে দ্বিধা নেই, ওই রাজ্য যেভাবে ডেভেলপ হয়েছে এই 13 বছরের মধ্যে, আমি বলবো ওনার কাছে একটা পরীক্ষাগার হিসাবে উনি কিন্তু সেটাকে দেখেছেন। যখন ওনাকে 2014-তে দায়িত্ব দেওয়া হলো প্রধানমন্ত্রী হিসাবে ভারতবর্ষে, সেখানেও কিন্তু এই যে এক্সপেরিমেন্ট যে উনি গুজরাটে করেছেন তার উপর ভিত্তি করে যেসব বলিষ্ঠ পদক্ষেপ, যেসব সিদ্ধান্ত আজকে আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু আমরা আজকে প্রতিটা মানুষ, প্রতিটি নাগরিক ভারতবর্ষে সেটা কিন্তু বুঝতে পারছে। এবং উনি যখন গুজরাট থেকে আসেন, সেখানে শেষ যে ভাষণ আমার মনে আছে, সেখানে উনি বলছিলেন, ওনার যে বলার, যেভাবে উনি বলার কথা এবং যেভাবে বলেছেন আমার এখনো মনে আছে, যে ওনার মধ্যে যে কনফিডেন্স যে আমি তো গুজরাট থেকে এখন দেশের কার্যভার জন্য আমি যাচ্ছি, আপনারা নিশ্চিন্তে থাকুন, আমরা দেশকে কিভাবে চালাতে হয় সেটা কিন্তু ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ এবং ওনার কথাবার্তা থেকে কিন্তু সেটা আমরা দেখেছি। এবং আজকে 11 বছর ওনার শাসনকালে দেশকে যেভাবে প্রধানমন্ত্রী হিসাবে উনি চালিয়ে গেছেন, এটা সারা ভারতবর্ষে নয়, সারা পৃথিবীর মধ্যে মানুষ এখন বুঝতে পারছে যে মোদিজি হ্যাঁ তো সব কুছ মুমকিন হ্যাঁ। তো আজকে কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি এবং আমরা গর্বের সাথে আমরা বলতে পারি যে এইরকম একজন প্রধানমন্ত্রী আমরা কিন্তু এর আগে আমরা আর কোনোদিন দেখিনি। যা বলেন সেটাই করেন। আজকে আমি বলবো যে এই 11 বছর আমাদের অমৃতকাল। উনি বারবার বলছেন যে আমাদের এই যে ভারতের যে অবস্থান, সেই অমৃতকাল সেটা সেবা, সুশাসন এবং গরিব কল্যাণের জন্য উনি কাজ করবেন। যেরকম বলা তেমনি কাজ। প্রতিটা স্কিম যাই করছেন সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাধারণ গরিব মানুষদের জন্য, অন্তিম ব্যক্তি পর্যন্ত যেসব কাজ, তাদের আর্থসামাজিক উন্নয়নের বিষয়ে মৌলিক যে সমস্যাগুলো আছে সেগুলো আগে মুখে বলা হতো, কিন্তু আমরা দেখেছি কাজের মাধ্যমে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। তো আজকে এই বিকশিত ভারতের জন্য মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বের যে সরকার যেভাবে সমর্পণের যে ভাবনা নিয়ে উনি কাজ করছেন, সত্যি সেটা প্রশংসার দাবি রাখে। আজকে একটা নতুন যে বিকাশের নতুন এক যাত্রা মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে আমরা দেখতে পাচ্ছি। এটা নতুন একটা মানে রোড উনি আমাদের সামনে রেখেছেন। সময় কম কিন্তু কাজ বেশি। সময়ের আগে আমাদের দৌড়তে হবে এবং আমরাও আমাদের রাজ্যে বা আমাদের অন্যান্য যেসব রাজ্যগুলো আছে ভারতীয় জনতা পার্টি
বা এনডিএ সরকারের যে রাজ্যগুলো আছে, মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনকে সামনে রেখে আমরাও কিন্তু কাজ করে যাচ্ছি। আপনারা নিজেরাও দেখছেন যে সকাল থেকে রাত্রি পর্যন্ত আমাদের কাজ করতে হয়। আমাদের যেমন পার্টির যারা আছেন, পার্টিতে যারা যুক্ত আছেন, এখানে মাননীয় সভাপতি আছেন, উনিও যেভাবে কাজ করছেন ওনার টিমকে নিয়ে। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী, আমিও আমার টিমকে নিয়ে আমি চেষ্টা করছি কিভাবে কাজ করা যায়। এখানে রাস্তাঘাট, এখানের আইন শৃঙ্খলাই বলুন, সব দিকে মানুষের নিরাপত্তাই বলুন, সব দিকে আমরা কিন্তু সেইভাবে কাজ করছি। আজকে বিকশিত ভারত, আত্মনির্ভর ভারত এবং সংকল্প থেকে সিদ্ধি, এই কথাগুলো কিন্তু কথার কথা না, এগুলো কিন্তু আজকে আমরা দেখছি একটা কার্যকাল হিসাবে ভারতবর্ষের ইতিহাসে সেটা আমরা বলবো যে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমি নিশ্চিত আগামী দিনে ভারতবর্ষের ইতিহাস যখন নেক্সট জেনারেশন মানুষ দেখবে যে কিভাবে অমৃতকালে মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে এই সরকার চলেছে। আমরা শুধু কেন আসছে যে আমি তো রাজ্য এবং সমস্ত স্টেটের কথা বললাম, দেশের কথা বললাম, কিন্তু এম্পাওয়ারমেন্ট অফ দ্য সোসাইটির কথা উনি বলেছেন। সব মানুষের এম্পাওয়ারমেন্ট হতে হবে। শুধু তাই নয়, সমস্ত জাতপাতের ঊর্ধ্বে উঠে সমস্ত মানুষের করতে হবে, ইনক্লুডিং এসসি, এসটি এবং ওবিসি, তাদেরকেও আমাদের এম্পাওয়ারমেন্ট করতে হবে। আর উইমেন্সদের বলে তো আমি একটু আগে বললাম যে ওনাদেরকে 33% রিজার্ভেশন দিয়েছে। শুধু তাই নয়, আমরা দেখেছি যে লিডারশিপ এখন বর্তমানে মিলিটারি হোক, এডুকেশনই হোক, এমপ্লয়মেন্টের ক্ষেত্রেই হোক, সব জায়গায় সেলফ এমপ্লয়মেন্ট এসএইচজি গ্রুপের আমরা দেখছি যে সমস্ত জায়গায় বিভিন্ন স্কিমের মাধ্যমে সেই লিডারশিপ, উইমেন্স এম্পাওয়ারমেন্ট আমরা দেখতে পাচ্ছি। নকশালদের আবার আসি, নকশাল বা মাওবাদীদের কথা যদি আমরা বলি, জিরো টলারেন্স আমরা দেখেছি ছত্তিশগড়ে, এরকম প্রায় 126টা জায়গায় বিভিন্ন প্রদেশে এই তাদের ঘাঁটি ছিল। এই অ্যাকশন নেওয়ার পর আমাদের প্রধানমন্ত্রীজি এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীজি বলছেন যে জিরো টলারেন্স। এবারে নীতি আয়োগে যখন আমরা কথা বলছিলাম, আমাদের যখন মুখ্যমন্ত্রী সম্মেলনে আমরা কথা বলছিলাম, সেখানে আমরা দেখেছি সেই জায়গায় 126টা যে নকশাল বা মাওবাদীদের যে এফেক্টেড এরিয়া ছিল, সেখান থেকে যে অ্যাকশন নেওয়া হয়েছে তাতে করে এখন গিয়ে 126 থেকে মাত্র 18টা জায়গায় এখন সেটা কনসেন্ট্রেট করেছে এবং বলা হয়েছে যে আর বেশি দিন নয়, কয়েকদিনের মধ্যে সেটাও নির্মূল করা হবে। আমাদের ভায়োলেন্স আপনারা শুনে খুশি হবেন সারা ভারতবর্ষে, এবং এই ধরনের মাওবাদী এবং অন্যান্য যেসব টেররিস্ট গ্রুপের যেভাবে আক্রমণ করেছে তার থেকে প্রায় 53% ডিক্রিজ হয়েছে। আমাদের সিকিউরিটি ফোর্স এদের বিরুদ্ধে যখন কাজ করতো, প্রায়শই আমরা তো দেখতাম যে আমাদের প্যারামিলিটারি হোক, সিএপিএফ এর সমস্ত জওয়ানরা নির্মমভাবে তাদেরকে হত্যা করা হতো। সেই জায়গায় আমাদের এই বর্তমানে 72% এখন সেটা ডিক্রিজ করেছে। এবং আমাদের যে গরিবি হটাও, আগে তো প্রায়ই শুনতাম গরিবি হটাও, গরিবি হটাও, কত নারা, কিন্তু আমরা মোদী সরকারের সময় আমরা দেখতে পেলাম যে কিছুদিন আগ পর্যন্ত যে ডাটা এসছে, প্রায় 25 কোটি মানুষ পভার্টি লাইন থেকে এখন এই পভার্টির থেকে উপরে উঠে এসছে। ভাবা যায় না কোনোদিন 140 কোটির মধ্যে যদি 25 কোটির মানুষ যদি পভার্টি লাইন থেকে যেসব স্কিমের মাধ্যমে সুযোগ সুবিধা হয়েছে তাতে করে সেটা চলে এসছে। এখানে আমরা যদি 283% ট্যাক্স ডেভলিউশন সেটা যদি আমরা বলি, বিভিন্ন স্টেটে 283% ইনক্রিজ করেছে। আমাদের পার ক্যাপিটা ইনকাম, আমাদের ত্রিপুরাতেও আপনারা জানেন যে পার ক্যাপিটা ইনকাম নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা সেকেন্ড হাইস্ট। তো সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আজকে সারা ভারতবর্ষের মধ্যে সমস্ত যে রাজ্যগুলো আছে সেখানে যদি একসাথে করা যায়, দেখা যায় 67% পার ক্যাপিটা ইনকাম এখন ইনক্রিজ করেছে। সাংবাদিক বন্ধুগণ, আপনারা আপনাদের অবগতি এবং আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই যে 135% ফরেন এক্সচেঞ্জ যে রিজার্ভ সেটা এখন ভারতবর্ষে সেটা ইনক্রিজ করেছে। আমাদের 825
বিলিয়ন ইউএস ডলার যে এক্সপোর্ট লেভেল সেটা আমাদের বেড়েছে। শুধু তাই নয়, ফরেন যে এফডিআই সেটা 135% আজকে ভারতবর্ষে সেটা বেড়েছে। আজকে যদি আগে ট্যাক্স, আমরা ট্যাক্স দিতে গেলে ভাবলো যে আমি রোজগার করবো, আমি ট্যাক্স দেবো না, এই ধরনের একটা প্রবণতা মানুষের মধ্যে ছিল। কিন্তু মোদিজি আসার পর যে ট্যাক্স দিলে সেটা ভালো, এবং ট্যাক্স দিলে সেটা আগামী দিনে তারই লাভ হয়, দেশেরও লাভ হবে। সেই কারণে আজকে দেখা গেছে ট্যাক্স পেয়ার যারা আছেন সেটা 127% আজকে ভারতবর্ষের মধ্যে সেটা বৃদ্ধি পেয়েছে। আজকে ডাইরেক্ট ট্যাক্স কালেকশনের কথা যদি বলি, সেখানেও দেখা যাচ্ছে প্রায় 238% সেই গ্রোথ আমরা দেখতে পাচ্ছি। আজকে আইএমএফ আজকে ভারতকে কি বলছে, এই যে ডেভেলপমেন্ট গুলো হচ্ছে, বলছে যে ব্রাইট স্পট হিসাবে আখ্যায়িত করছে। আইএমএফ, যেটাকে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বলা হয়, তারা বলছে যে ইন্ডিয়া ইজ নাও ইজ ব্রাইট স্পট, মানে আগামী দিন একটা উজ্জ্বল ভবিষ্যৎ হতে যাচ্ছে ভারত। ওয়ার্ল্ড ব্যাংক কি বলছে, ইন্ডিয়া ইজ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং মেজর ইকোনমি ইন দ্য মেইন ইঞ্জিন অফ গ্লোবাল ইকোনমিক গ্রোথ ইন 2025-26। এগুলো বুঝতে হবে, আমাদের জানতে হবে, বুঝতে হবে। এবং এই যে গ্রোথ, এই যে ডেভেলপমেন্ট, তার ফল সুফল সাধারণ মানুষ, আজকে দেশ, রাজ্য এবং সাধারণ মানুষ সেটা পাবে। অপারেশন গঙ্গার কথা আমরা সবাই জানি, যে আমাদের নিরাপত্তা আমাদের দিতে হবে। আমরা, মনে আছে আপনাদের নিশ্চয়ই, প্রধানমন্ত্রীজির কারণে আমাদের মধ্যেও যে মানে কত কিছু শেখার আছে। মণিপুরের ঘটনা আপনারা সবাই জানেন। মণিপুরে যখন একিউট কন্ডিশন শুরু হয়েছিল, সেখান থেকে ত্রিপুরা রাজ্যের বহু ছেলে মেয়ে সেখানে পড়াশোনা করত। গার্জিয়ানরা এসে আমাদের কাছে বারবার বলতো, আমাদের কাছে এসে বলছে, আমাদের রাজ্য সভাপতির কাছে এসে বলছে। সেখান থেকে আমরা যখন ডাবল ইঞ্জিন সরকারের কি সুবিধে, আমি যখন এভিয়েশন মিনিস্টারের সাথে, ইউনিয়ন মিনিস্টারের সাথে কথা বললাম, সাথে সাথে রাত্রি 12টার সময় উনি একটা ফ্লাইট দিলেন, সেখান থেকে তাদের পরের দিনও ফ্লাইট দিলেন, সেখান থেকে ওনাদেরকে রেস্কিউ করে আমরা ত্রিপুরাতে, আমাদের ত্রিপুরা সরকারের এক পয়সা ওদের দিতে হয়নি, আমাদের পয়সার মাধ্যমে তাদেরকে আমরা সেখান থেকে নিয়ে আসি। আন্ডার অপারেশন গঙ্গা, সেখানে কি আছে, ইন্ডিয়ান সিটিজেন ব্রট ব্যাক ফ্রম ইউক্রেন। শুধু তাই না, আমরা সবাই জানি যে ভারতের ফ্ল্যাগ নিয়ে পাকিস্তানেরও বহু নাগরিক এই ভারতবর্ষের ফ্ল্যাগের কে সামনে রেখে ওরাও কিন্তু সেখান থেকে পরিত্রাণ পেয়েছিল এবং তারা দেশে ফিরতে পেরেছিল। পারফরমেন্স, আমরা আগে দেখতাম কি পলিটিক্স হতো, আর বর্তমানের পলিটিক্স কি, যে পারফরমেন্সের পলিটিক্স। কারোর বাড়িতে জল নেই, আমরা জলের মাননীয় প্রধানমন্ত্রী ব্যবস্থা করেছেন। কারোর বাড়িতে ঘর নেই, ঘরের ব্যবস্থা উনি করেছেন। কারোর বাড়িতে ইলেকট্রিসিটি নেই, কারোর বাড়িতে গ্যাসের সমস্যা, সেই জায়গার মধ্যে গ্যাসের চুল্লির ব্যবস্থা করেছেন। এর মধ্যে কি রাজনীতি? কিন্তু তো রাজনীতির দরকার পড়ে না। এই যে পলিটিক্স অফ পারফরমেন্স, কাজের মাধ্যমে পলিটিক্স করা যায়, রাজনীতির জন্য রাজনীতি করার দরকার পড়ে না, সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি আজকে সারা পৃথিবীকে বুঝিয়েছে, সারা ভারতবর্ষের প্রতিটি রাজ্যকে সেই কাজ বিষয়টা উনি বুঝিয়েছেন। আজকে বিকাশ, বিশ্বাস ও পরিবর্তন মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে সেটা প্রতিষ্ঠিত হয়েছে, সারা ভারতবর্ষে সমস্ত রাজ্যে সেটা প্রতিষ্ঠিত হয়েছে। আজকে আমরা মোদিজির নেতৃত্বে বিজেপি সরকার যখন গঠন হয়, কেলেঙ্কারি, ঘোটালা এবং স্ক্যামের যে অন্ধকার, তার থেকে কিন্তু আমরা মানে বেরিয়ে আসতে পেরেছি, এবং সুশাসনের যে একটা আলো, সেটা কিন্তু আমরা সারা ভারতবর্ষে আমরা এখন দেখতে পাই। সুশাসন কাকে বলে? গুড গভর্নেন্স যেটা বলছে, আমরাও ত্রিপুরাতে সেই গুড গভর্নেন্সের কাজটা আমরা করছি। শুধু তাই নয়, সব দিকে উনার নজর। আজকে যে মহান আমাদের যে দেশ, সেই দেশের যে সংস্কৃতি, সেটাকে উনি পুনরুজ্জীবিত করেছেন। ধর্মীয় জাগরণ, সেটাকেও উনি জাগরিত করেছেন। আমরা দেখেছি কাশী বিশ্বনাথ করিডোর নির্মাণ, আমরা দেখেছি রাম মন্দির নির্মাণ, মহাকালেশ্বর মন্দির, কেদারনাথ মন্দিরের যে উন্নয়ন, সেগুলো মাননীয় প্রধানমন্ত্রীজি সেগুলো আবার পুনরুদ্ধার করার এবং নতুনভাবে করার উনি চেষ্টা করেছেন।
আমরা জম্মু অ্যান্ড কাশ্মীর কি অবস্থাটা ছিল আপনারা সবাই জানেন। 370 এবং 35A ধারা বিলোপ করার পরে আজকে জম্মু অ্যান্ড কাশ্মীরের যে একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, সেখানে নতুনভাবে ইলেকশন হচ্ছে এবং ইলেকশন হওয়ার পরে যে পার্সেন্টেজ আমরা দেখতে পেয়েছি, প্রচুর পরিমাণে মানুষ যেভাবে ভুল বার্তা দিয়ে দিয়ে জম্মু অ্যান্ড কাশ্মীরকে পিছনে রেখেছিল, লাদাখকে পিছনে রেখেছিল, সেই জায়গায় আজকে সেখানে একটা সুন্দর মানুষ, যারা পর্যটকরা সেখানে নিয়মিতভাবে যাচ্ছিল, প্রচুর পর্যটক সেখানে বেড়েছিল। কিন্তু আমরা কি দেখলাম, যে স্টোন পেল্টিং এর রাজনীতি ছিল আগে, স্টোন পেল্টিং, আমরাও ভাবতাম এইভাবে বুঝি চলবে। সেই জায়গায় যখন এইরকম একটা অর্থনৈতিকভাবে এবং সেখানকার মানুষের যে আত্মনির্ভর হওয়ার, সেলফ রিলায়েন্স হওয়ার যে নতুনভাবে প্রতিষ্ঠিত হয়েছিল, তাকে যেভাবে আঘাত করতে হবে, যে কারণে পেহেলগাঁওতে যে 26 জন নিরীহ পর্যটকদের নির্মমভাবে হত্যা করেছে পাক মদতপুষ্ট এই টেররিস্টরা। আর মাননীয় প্রধানমন্ত্রীজি যখনই যেটা বলে কিভাবে টিট ফর ট্যাট, বরং আরো বেশি পরিমাণে, সেটা আমরা সবাই জানি কিভাবে দিয়েছে। আমাদের যখন 370 এবং 35A ধারা বিলুপ্তের কথা হয়েছিল, তখন অনেকে ভয় পেয়েছিল যে কি হবে যদি এরকম হয়, সারা ভারতবর্ষে আগুন জ্বলবে। 3 তালাক প্রথা ভারতবর্ষের ছাড়াও আমাদের যে বাংলাদেশ হোক, আফগানিস্তানই হোক, বিভিন্ন মুসলিম সম্প্রদায়ের যে রাষ্ট্রগুলো, সেখানেও এই 3 তালাক নেই সেখানে। কিন্তু আমাদের দেশের মধ্যে সেগুলো কারোর সাহস, এর আগে আমরা দেখিনি কারোর সাহস ছিল যেটাকে বিলুপ্ত করা। মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের যারা মুসলিম সম্প্রদায়ের মেয়েরা, মহিলারা আছেন, তাদেরকে জাস্টিস কাকে বলে, সেই জাস্টিস উনি দিয়েছেন। জিএসটির বিষয়ে আপনারা জানেন যে জিএসটি বাস্তবায়ন করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী এটাও ভেবেছেন যে ওয়াকফ বিল নিয়ে, ওয়াকফের কি অবস্থা ছিল, হাজার হাজার জায়গা যেগুলো এই ওয়াকফের নামে কিছু কিছু ভেস্টেড ইন্টারেস্টের মানুষের কাছে এই ওয়াকফের জায়গা সেখানে চলে গেছিল। সেই বিলের যে সংশোধন করার মতো কঠিন সিদ্ধান্ত মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা নিয়েছেন। সিএএ, সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এক একটা কাজ আপনারা দেখুন, আপনাদের বুঝতে হবে, সেটা আপনাদের ভাবতে হবে যে এত বড় কাজ এবং যেভাবে কঠিন যে সিদ্ধান্ত, সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি করেছেন। আমরা সবসময় এতদিন ধরে শুনতাম যে উইমেন্স এম্পাওয়ারমেন্টের প্রয়োজন, কিন্তু আমরা কার্যক্ষেত্রে কিন্তু সেটা দেখিনি। এবং সেখানে লেজিসলেটিভ বডিজে, যেটা পার্লামেন্ট এবং বিধানসভাতে উইমেনদের 33% রিজার্ভেশন, সেটা যাতে হয় তার জন্য পার্লামেন্টে সেটা পাস হয়েছে, আইন হয়েছে। এবারের যে প্রত্যুত্তর দিতে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীজি কি বলেছেন, এই টেররিস্টদের বার্তা দিয়েছেন যে নিউ নর্মাল ইন ইন্ডিয়া, আগের ইন্ডিয়া নেই। এখন ইন্ডিয়ার যদি কোনো রকম টেররিস্ট অ্যাক্টিভিটি হয়, সেই দেশকে আলাদাভাবে টেররিস্ট অ্যাক্ট হিসাবে একটা, বা টেররিস্টদের আলাদাভাবে দেখা হবে না, ওই দেশকেও এখন দেখতে হবে। এবার আপনারা দেখেছেন কিভাবে প্রেসিশন, যে প্রায় 9টার মতো, মাত্র 25 মিনিটের মধ্যে ধ্বংস করে দিয়েছে টেররিস্টদের যে ঘাঁটিগুলো, ভাবা যায় না। আমরাও কিন্তু ভাবতে পারি না, যখন বিহার থেকে উনি বলেছেন, হুঙ্কার দিয়েছেন যে কাউকে ছাড়া হবে না, যখন আমরা সার্জিক্যাল স্ট্রাইকই হোক, এয়ার স্ট্রাইকই হোক, তখনই উনি যখন যেটা বলেছেন, আমরাও ভাবতাম মোদিজি এইরকম হচ্ছে লিডার, যে যখন উনি বলেছেন আমরা খালি অপেক্ষা করছিলাম কবে সেটা হবে। আর এমনটা করলো যে আমরাও অবাক হয়ে গেলাম টিভির পর্দায়, যে এটাও সম্ভব। তো এই সম্ভব একমাত্র আমাদের এই এনডিএ সরকার আসার পর, সেটা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেটা সম্ভব হয়েছে। আমাদের এই প্রেস কনফারেন্সে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়, উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক শ্রী বিপিন দেববর্মা মহোদয়, আমাদের মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী এবং আমাদের মিডিয়া ইনচার্জ শ্রী সুনীল সরকার মহোদয়,
আপনারা অবগত আছেন যে গত 9 তারিখ গতকালকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির 11 বছর যে উনার সরকারের পূর্তি হয়েছে, এবং এই 11 বছরে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীর যে কাজ এবং এই কাজ সম্পর্কে আমাদের ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় স্তরে আমরা আমাদের সরকার এবং আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার, আমাদের মোদীজি সরকার আমাদের দেশের জন্য কি কি কাজগুলি করেছেন সেই কাজগুলি জনসমক্ষে তুলে ধরার জন্য আমরা বিভিন্ন কর্মসূচি আমরা হাতে নিয়েছি। তারই অঙ্গ হিসাবে গতকালকে আমাদের রাষ্ট্রীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজি দিল্লি থেকে এই 11 বছরে আমাদের দেশের জন্য মোদীজির যে কাজগুলি সেইগুলি উপস্থাপন করেছেন। আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই বিগত 11 বছরে মোদীজির কি কি কাজ করেছেন সেইগুলি আজকে তুলে ধরবে, এবং আমরা বিভিন্ন কর্মসূচি নিয়েছি। যেমন আমাদের জেলা লেভেলেও আমাদের প্রেস কনফারেন্স হবে, মন্ডল স্তরে বিভিন্ন মানুষের কাছে পৌঁছানোর জন্য আমরা বিভিন্ন কর্মসূচি নিয়েছি। আজকে কিছুক্ষণ পরেই মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের আগরতলাতে একটা প্রদর্শনীও লাগানো হয়েছে স্থানীয় রবীন্দ্র ভবনে। সেখানে মোদীজির গৃহীত প্রকল্পগুলি সেখানে দর্শিত রয়েছে, এবং একটা সভার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে সম্বোধিত করবেন আমাদেরকে এবং রাজ্যবাসীকে সেগুলি জানাবেন। আজকের এই প্রেস কনফারেন্সের মাধ্যমে আমাদের কর্মসূচি শুরু হয়েছে এবং আগামী 26 তারিখ পর্যন্ত বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। আমাদের রাজ্য কমিটি থেকে আদরণীয় প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা নেতৃত্বে এই কর্মসূচিগুলি বাস্তবায়ন হবে। আমরা চৌপাল বৈঠক, বিধানসভা ভিত্তিক বৈঠক এবং এই প্রদর্শনীর মাধ্যমে আমাদের মোদী সরকার আমাদের জন্য, ভারতবর্ষের জন্য আমাদের কি করেছেন সেগুলি তুলে ধরা হবে। তো আজকের আমাদের মূল 3টা এজেন্ডার উপর আমাদের এই মোদীজির কাজগুলি দর্শিত হবে। 1 নম্বর হলো বিকশিত ভারত এবং আমাদের ভূমিকা। 2, সেবা, সুশাসন ও গরিব কল্যাণে 11 বছর। সশক্ত ভারত ও সুরক্ষিত ভারত। এই 3টা মূল বিন্দুর উপর আমাদের আলোচনা এবং আমাদের বিভিন্ন জায়গায় এই কর্মসূচিগুলি বাস্তবায়ন হবে। তা আমি অনুরোধ রাখবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে আপনাদের সামনে এই মোদীজির 11 বছরের যে কার্যকাল সেটা আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরার জন্য আমি বিনম্রভাবে অনুরোধ রাখছি।